অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা প্র্যাকটিক্যাল দেখছিলাম। জুলজি প্র্যাকটিক্যাল 3 অলরেডি আমরা এর প্রথম পার্টটা দেখেছি। আজকে আমরা এই কোর্সের দ্বিতীয় পার্টটা এবং শেষটুকু দেখব। তো দ্বিতীয় পার্টে আমরা 4, 5, 6, 7, 8 যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো 2 নাম্বার 3 নাম্বার অলরেডি আমরা দেখে ফেলেছি। 4 নাম্বারের ক্ষেত্রে আমরা নমুনা পানির পিএইচ এবং কার্বন ডাইঅক্সাইড নির্ণয় এইগুলা দেখব। এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা নাম্বারেই কিন্তু আলাদা আলাদা ভাবেই নাম্বারটা দেওয়া হবে। এখন কেউ যদি কোনো পয়েন্টস না লেখে তাহলে কিন্তু সেই পয়েন্টসের নাম্বার পাবে না। যেমন অনেকে নীতি উদ্দেশ্য লিখতে পারে, প্রয়োজনীয় দ্রব্যাদি যদি না লেখে তাহলে নাম্বার পাবে না, পদ্ধতি না লিখলে নাম্বার পাবে না, ডাটা গ্রহণ উপস্থাপন, এই যে পয়েন্টসগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে হেডিংটা লিখতে হবে এবং সেখানে তোমাকে কিছু না কিছু লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি নাম্বার পাবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। 4 নাম্বারের ক্ষেত্রে 5 নাম্বারটাও আমরা দেখব এদের, এবং 6 নাম্বারটাও দেখব। এখানে দেখো 6 নাম্বারে কিন্তু প্রতিবেদন এবং প্রক্রিয়াতে 6, আর হচ্ছে সারণীবদ্ধকরণ মানে একটা ছক করলে 3 আর মন্তব্য লিখলে 1। অনেকে এইটা লেখে না, যার কারণে কিন্তু এই 1 মার্কস পায় না। আর এই রক্তের গ্রুপের ক্ষেত্রে এক্ষেত্রেও পুরো প্রক্রিয়াটা লিখলে এইটা, আর গ্রুপ নির্ণয় এটা হাতে কলমের কাজ যেটা থাকে মেইনলি সেটাই এখানে বোঝানো হয়েছে, তবে এখানে রিটেনটাই মূলত বিশেষভাবে থাকবে। তো আমরা প্রথমে 7 নাম্বার 8 নাম্বার নিয়ে তো গত ক্লাসে কিছু হলেও বলেছি, সো এখানে আর ডিটেলস বলবো না। আমরা 4 নাম্বারে আসি। 4 নাম্বারের ক্ষেত্রে পানির কার্বন ডাইঅক্সাইড অথবা হচ্ছে দুইটা জিনিস, পিএইচ অথবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয় করে হচ্ছে প্রতিবেদন তৈরি করতে হবে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে সরবরাহকৃত নমুনা পানির পিএইচ নির্ণয়। পিএইচ নির্ণয়টা যাদের পড়বে এটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে এবং খুব অল্প লেখার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে এটা বলতে হবে যে লাখটা তার জন্য ভালো, এর জন্য সে এটা পেয়েছে এবং এটা খুব সহজ। একবার যদি ক্লাসে কেউ করে তাহলেই সে পারবে। তো প্রথমে এখানে আমরা বলেছি তত্ত্ব বা নীতি বা উদ্দেশ্য। পিএইচ সম্পর্কে জাস্ট কিছু কথা লিখতে হয়, এটা লিখলেই কিন্তু 2 পাওয়া যাবে। প্রয়োজনীয় উপকরণ কী কী জিনিস এখানে লাগবে, যেমন বিকার লাগবে, পিএইচ মিটার লাগবে, থার্মোমিটার লাগবে, এরকম টুকটাক যে জিনিসগুলো তোমাদের খাতায় লিখবে জাস্ট ওইগুলো এখানে লিখলেই হয়ে যাবে। কার্যপদ্ধতি এটা একটু তোমাকে লিখতে হবে, কারণ তুমি এটা কি প্রসিডিউরে কাজটা করেছো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে ডাটা গ্রহণ উপস্থাপন 1, এইটা হচ্ছে খুবই সহজ একটা ডাটা গ্রহণ পদ্ধতি, এখানে খুব সহজেই তোমরা পারবে। আর ডাটা বিশ্লেষণ আলোচনা এইটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এই পিএইচ এর ক্ষেত্রে। এখানে এই নাম্বারটা সবথেকে বেশি ভ্যারি করে এবং এখানে সবথেকে কম নাম্বার পায়, কারণ এই ডাটা বিশ্লেষণ এবং আলোচনায় এই পয়েন্টসটা ম্যাক্সিমাম স্টুডেন্টই লেখে না, যার কারণে সে কি 6-এর মধ্যে তাকে নাম্বারিং করা হয়, সে এই 4 মার্কসটাকে গুরুত্বই দেয় না, মনে করে এটার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু এটাই হচ্ছে এই পিএইচ এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, সো এইটা অবশ্যই লিখতে হবে। তো সতর্কতা, এটা লিখলেও হয় না লিখলেই হয়, তবে হচ্ছে লেখাটাই বেটার আমি মনে করি। তো প্রথমে আসি হচ্ছে আমরা তত্ত্ব, তো এটা মুখস্থের বিষয়। প্রয়োজনীয় উপকরণ তো যে যা জিনিস লাগবে এগুলো লিখলেই হবে, বলেছি যে একবার করবে সে এটা না পড়েও লিখতে পারবে। আচ্ছা, কার্যপদ্ধতি যেটা, এটা একটু কেয়ারফুল থাকতে হয় কাজ করার ক্ষেত্রে। এখানে হচ্ছে পিএইচ মিটার, এখানে রিডিংটা দেওয়া হয়, এই রিডিংটা আগে থেকে এই যে 7 এটা নিউট্রাল একটা নাম্বার। আমরা জানি পিএইচের ক্ষেত্রে 7 হচ্ছে নিরপেক্ষ, 7-এর থেকে বেশি 8 থেকে ঊর্ধ্বে হলে সেটা মানে 7.1 থেকে শুরু করে ঊর্ধ্বে হলেই সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষারীয় মান, এবং হচ্ছে 7-এর নিচে আসলে সেটা হচ্ছে অম্লীয় মান। এটা খুব গুরুত্বপূর্ণ, ভাতে অনেক সময় বা যখন টিচাররা আসে এটা জিজ্ঞাসা করে থাকে। আচ্ছা, এখানে একটা বাফার দ্রবণ থাকবে, এইটা হচ্ছে যেই ইলেকট্রোডটা এটাকে বলা হয় ইলেকট্রোড, এই ইলেকট্রোডের এর ভেতরে ডুবিয়ে এই যে বাফার দ্রবণটা তোমাকে সরবরাহ করা হবে, ওই বাফার দ্রবণের পিএইচটা সাধারণত আমাদের জানা থাকে এবং সাধারণত এটার পিএইচ থাকে হচ্ছে 7।
7, তবে কোনো জায়গায় এটা যদি বলে দেয় যে এটার পিএইচ হচ্ছে 6 বা 8, যাই বলে দিক না কেন, তোমার এই মেশিনে সেইটাই কিন্তু শো করতে হবে। অর্থাৎ আমার নন পিএইচ এখানে সেট করা থাকলে আমার মেশিনটা ঠিকঠাক মতন কাজ করবে এবং সেটা আমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে কি করতে হবে, তোমাকে একটা ছক রেডি করতে হবে। সেই ছকের মধ্যে তারিখ, সময়, তাপমাত্রা এইটা দেখতে হয়। কারণ তাপমাত্রাটা খুব গুরুত্বপূর্ণ পিএইচ এর ক্ষেত্রে। তারিখ এটা আমরা সাধারণত পরীক্ষার খাতায় ছকে লিখব, কিন্তু কোনো তারিখ লিখব না। ওইটাতে আমরা জাস্ট ক, খ, গ বা কোনো একটা সিম্বল ব্যবহার করতে পারি। সময়, এক্সাক্ট সময়টা আমরা লিখতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। টেম্পারেচার যেটা থাকে এটা সাধারণত আমাদের কক্ষ তাপমাত্রা যেটা 25 ডিগ্রি, এইটাই আমরা সাধারণত বলে থাকি। তবে ওখানে থার্মোমিটার থাকবে, সেটা দেখেও লেখা যাবে। তবে সাধারণত কক্ষ তাপমাত্রাই আমরা বলে থাকি, সেক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস লিখতে হয়। এরপরে আমরা কি করতে হবে, পাতিত, এটা বানানটা ভুল আছে, পাতিত পানি দিয়ে ইলেকট্রোড হচ্ছে এই জিনিসটা, ইলেকট্রোডকে ধুয়ে ফেলতে হবে। তার মানে ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে এটাকে সুন্দর করে টিস্যু দিয়ে মুছতে হবে, যাতে এতে কোনো পানি না থাকে। এরপরে কি করতে হবে, বাফার দ্রবণে এটা ডুবিয়ে এটার পাট নিতে হবে। পাট নেওয়ার পরে ওখান থেকে আবার ইলেকট্রোডটা উঠিয়ে, যখনই আমি যে কোনো দ্রবণে দিব অবশ্যই ইলেকট্রোডটাকে আমার মুছে নিতে হবে, পাতিত পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। আচ্ছা, এখন এখানে সাধারণত দুটো নমুনা থাকে, নমুনা এ থাকে, নমুনা বি থাকে। কারণ একজনকে যদি নমুনা এ দেওয়া হয় তাহলে আরেকজনকে নমুনা বি দেওয়া হয়। সো তোমাকে টিচার বলে দিবে যে তুমি এ লেখো বা বি লেখো, সেভাবে তোমাকে লিখতে হবে। অথবা সবাইকে একটাও দিতে পারে, কোনো প্রবলেম নাই। যদি এরকম থাকে তাহলে সাধারণত একটা ক্ষারীয় থাকে, একটা অম্লীয় থাকে। সাধারণত এর জন্য এ আর বি নমুনা ব্যবহার করা হয়ে থাকে। তো নমুনা পানির ঠিক একইভাবে কি করতে হবে, এবার ওই ইলেকট্রোডটা বাফার আগে দিয়ে যেহেতু আমি মেশিনটা সেট করে রেখেছি, এখন আমি যখনই আমি এই ইলেকট্রোডটা আমার নমুনা পানির ভেতরে দিব, তখন এখানে একটা রিডিং দেখাবে এবং এই রিডিংটা স্টে করতে হবে, স্থির, মানে বারবার আপ ডাউন করতে থাকে। আপ ডাউন করতে করতে যখন এটা স্থির হয়ে যাবে তখন সেই পাটটা নিতে হবে। আবার এটাকে পানি দিয়ে ধুতে হবে, ধুয়ে ইলেকট্রোড দিয়ে ইলেকট্রোডটাকে মুছে আবার ওইটার ভেতরে দিতে হবে। এভাবে আমরা 3বার পাট নিব। অর্থাৎ একই নমুনার ভেতরেই কিন্তু আমরা 3বার পাট নিব এবং প্রতিবারই কিন্তু আমাকে ইলেকট্রোডটা ধুয়ে মুছে নিতে হবে। এবং প্রতিবারই কিন্তু একই পাট নাও দেখাতে পারে। কখনো যদি এরকম দেখায় 8.1, কখনো দেখাতে পারে 8.2 বা 8.5, কোনো প্রবলেম নাই। কিন্তু মাথায় রাখতে হবে কাছাকাছিই থাকবে, খুব বেশি পার্থক্য থাকবে না। অথবা 6.2, 6.5 হতে পারে, অথবা 6 হতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু 3বার এভাবে পাঠ নিতে হবে। তবে অনেক সময় টিচাররা একবারই পাঠ নিয়ে বলে যে বাকিটা খাতায় গিয়ে লিখো। অর্থাৎ তখন তোমাকে কি করতে হবে, ঠিক ওরকম পয়েন্ট 1, 2 এদিক সেদিক করে ওইটাকে বসাইতে হবে। তো ছকটা এখানে এই যে যদি ক্ষারীয় হয় তাহলে এরকম মান দেখাবে, আর যদি অম্লীয় হয় তাহলে 3.6, যাই হোক এভাবে দেখাবে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে এই প্র্যাকটিক্যালটা করতে হবে। এটা খুবই সহজ, শুধু বাফার দ্রবণে যে মানটা ওইটুকু পর্যন্ত মেশিনটাকে সেট করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরে আর তেমন কোনো কঠিন কাজ নাই। তো এটা হচ্ছে ছক। ছকে 3টা পার্ট নিতে হবে যেহেতু, তাহলে 1, 2, 3। তারিখ এটা আমরা পরীক্ষার খাতায় লিখব না, কিন্তু এখানে ক, খ বা যাই হোক একটা সিম্বল লিখলে হবে। সময় অবশ্যই লিখব, টেম্পারেচার অবশ্যই আমরা লিখব। নমুনা আমার যদি এ বা বি বা ক, খ স্যাররা যেটা লিখে দিবে সেটাই লিখতে হবে। এরপরে এই যে 8.7, 8.5, 8.7 আমি পেলাম। এখন আমি স্যার যদি বলে যে সিটে গিয়ে বসে বাকি 2টা লেখো, দেন তোমাকে কি করতে হবে, একটা 8.5 লিখতে পারো বা 8.6 লিখতে পারো বা 8 যাই হোক, কিন্তু খুব বেশি পার্থক্য এখানে করা যাবে না। তো এই 3টাকে যোগ করবা, যোগ করে 3 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যেই মানটা আসবে সেটাই হবে হচ্ছে গড় মান। এখন কি করতে হবে, এখানে ডাটা বিশ্লেষণ ও আলোচনা। তো আমার যে মানটা এসেছে এটা কিন্তু একটা ক্ষারীয় মান, কারণ হচ্ছে 7 এর উপরে থাকলে সেটা হচ্ছে ক্ষারীয় মান। এইটার ক্ষেত্রে
ক্ষারীয় হলে কি পানি ক্ষারীয় হলে কি হতে পারে বা অম্লীয় হলে কি হতে পারে সেটা একটু আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন এটা যদি পুকুরের পানি হয় তাহলে ক্ষারীয় মানে এটাতে হচ্ছে সেক্ষেত্রে এর উৎপাদনশীলতার প্রভাব কোনো কিছু পড়বে কি পড়বে না, বা অম্লীয় হলে আমরা সাধারণত বলি সেটা অ্যাসিডিক হয়ে থাকে, তাহলে সেই পানিতে কোনো প্রাণীর জন্য এটা খারাপ হতে পারে। এই ধরনের কথাগুলো যেগুলো দু একটা কথা লিখলে হবে। তবে অবশ্যই এখানে হচ্ছে যেই মূল বিষয়টা সেটা হচ্ছে অম্লীয় না ক্ষারীয় এইটা অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে আমরা আসি আরেকটা যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এইটা যাদের আসবে এটা কারোর কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ পরীক্ষার দিন গিয়েই যদি তুমি করতে যাও তাহলে এটা তুমি পারবে না। এটা অবশ্যই তোমাকে একবার হলেও প্র্যাকটিস করতে হবে। সো কারণ তুমি কোনটা কনিক্যাল ফ্লাস্ক, কোনটা বিকার, কোনটা বুরেট, কোনটা হচ্ছে নির্দেশক, এগুলো যদি তুমি আগে থেকে না জানো তাহলে কোনটার পর কোনটা করতে হবে এটা তুমি কিন্তু বুঝতে পারবে না। এজন্য অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা একবার হলেও প্র্যাকটিক্যালটা করতে হবে, তারপর নিজে নিজেই তুমি এটা পারবে। এটাও খুব সহজ। একই রকম এখানেও 2 মার্কস হচ্ছে তত্ত্বে, প্রয়োজনীয় উপকরণ হচ্ছে 1, কার্যপদ্ধতিতে 2, এরপরে আছে হচ্ছে ডাটা গ্রহণ বা উপস্থাপনে 1 এবং ডাটা বিশ্লেষণে 4। তো আমরা এখানে যদি সতর্কতা আমি বলেছি লিখতেও পারো যে যেমন আগেরটায় ভালো করে পাতিত পানি দিয়ে ধুয়ে নিতে হবে, বা তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করতে হবে, সময়টা সঠিকভাবে দেখতে হবে, এরকম দু একটা কথা লিখলেই হবে। এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের কার্যপদ্ধতি যে বিষয়টা আসবে, এখানে আমরা কি করব, এইটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। তাহলে প্রথমবার যেটা আমরা 3বার কাজটা করতে হয়, তাহলে প্রথমবার আমরা কি করব, 100 মিলিলিটার নমুনা পানি নিতে হবে। পানি কিন্তু টিচার বলে দিবে যে এটা পুকুরের পানি, এইটার মধ্যে নমুনা পানি আছে, অন্য পানিও থাকতে পারে কিন্তু সেই পানি নেওয়া যাবে না, নিতে হবে কি নমুনা পানি বলে দিবে, যেটা ঠিক সেটা থেকেই নিতে হবে। তো এখানে এই যে বিভিন্ন ধরনের মাপন যন্ত্র আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তবে এইটা দিয়েও নিতে পারো, এটা দিয়েও নিতে পারো, এটা দিয়েও নিতে পারো, কোনো প্রবলেম নাই, যে কোনোটা দিয়েই নিতে পারবা। তবে কি হতে হবে, 100, সাধারণত এটাতে 100 মিলিলিটার লেখা থাকে, ওই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে 100 মিলিলিটার থাকে, তাহলে ওইটা থেকে নিলেই বেটার হয়। এখানে যেমন লেখাই আছে যে 100 মিলিলিটার, সো আমরা এখান থেকে হচ্ছে এই যে 100 মিলিলিটার এই পর্যন্ত পানিটা নিলেই হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমার নমুনা পানি, যেই পানিটা আমার এইটাতেই আমার যেহেতু কাজটা করতে হয়, তাহলে এটাতে আমি 100 মিলিলিটার নমুনা পানি নিব। নেওয়ার পর এর ভেতরে 2 থেকে 3 ফোঁটা ফেনফথলিন দিব। অতিরিক্ত দেওয়া উচিত না, সাধারণত 2 থেকে 3 ফোঁটা দিলে, এবং এটাতে দিলেই মনে হবে যেন একটা কালার চেঞ্জ ভাবটা আসছে। তো ওইটাই হচ্ছে আমার নির্দেশকটা, কিন্তু একদম এরকম সাদা কালার, যেটা বর্ণহীন আমরা বলে থাকি, এরকম কালারের থাকে, এরকম বোতলে থাকতে পারে, বা ড্রপার দিয়ে এটাতে নিয়ে 2 থেকে 3 ফোঁটা আমরা ফেনফথলিন দিব। তাহলে আমরা প্রথমেই আমাদের যে পানিটা নমুনা পানি দিবে সেটা 100 মিলিলিটার মেপে তার ভেতরে 2 থেকে 3 ফোঁটা ফেনফথলিন দিব। এরপরে কি করতে হবে, আমাদের বুরেটের পার্ট নিতে হবে। বুরেট কি জিনিস, এই যে একটা স্ট্যান্ডের সাথে একটা কাচের চিকন লম্বা নল দেওয়া থাকবে, ওর ভেতরে একটা পানি মতন কিছু থাকবে, ওই পানিটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। তো ওই সোডিয়াম হাইড্রোক্সাইড বুরেটে থাকে। আর তুমি যেই বিকারের ভেতরে বা কনিক্যাল, আমি যেটা দেখালাম এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমার নমুনা পানি নিতে হবে। তাহলে বুরেটের ভেতরে আমার প্রথম পার্টটা নিতে হবে, নিয়ে টাইট্রেশন শুরু করতে হবে, এবং কতক্ষণ পর্যন্ত আমার এই কেমিক্যালটা ফেলতে হবে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যাড করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা গোলাপি বর্ণ ধারণ করছে, যতক্ষণ না পর্যন্ত এটা গোলাপি বর্ণ ধারণ করছে। তো এই যে আমার সেই গোলাপি এরকম হালকা, এবং কীরকম এই গোলাপি বর্ণটা রেখে দিলে মিনিমাম আমরা ধরবো যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পর্যন্ত এই কালারটা স্টে করছে। মানে অনেক সময় দিলেই গোলাপি কালার চলে আসে কিন্তু কিছুক্ষণ পর সেটা চলে যায়, তাহলে কিন্তু সেটা টাইট্রেশন কমপ্লিট হবে না। টাইট্রেশনটা কখন কমপ্লিট হবে, যদি আমার ওই লিকুইডের কালারটা
মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড স্টে করে, দেন আমার টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এর থেকে সাধারণত বেশি গাঢ় কালার করতে যাব না আমরা, তাহলে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের মান সেটা কিন্তু ভুল আসবে। কারণ আমরা তুমি যখনই অতিরিক্ত গোলাপি করে ফেলবে, মানটা যখন অনেক বেশি হয়ে যাবে, টিচাররা বুঝবে তুমি পারবা না। তার কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা নির্দিষ্ট মান থাকে। এখন তোমার সেই মানের অতিরিক্ত যখন হয়ে যাবে তখনই কিন্তু তোমার সঠিক রিডিং আসবে না। এজন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার মনে হতে পারে গোলাপি এত হালকা গোলাপি কেন হালকা গোলাপি হয়েছে, তাহলে এই মান আমি নিব না, আর একটু গোলাপি করি তাহলে দেখতে ভালো লাগবে, কিন্তু এটা করব না আমরা। হালকা গোলাপি হলেই এনাফ আমার কাজটা। এখন এই যে বুলেটের মাপটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে নিব দেখো, এই পর্যন্ত একটা দাগ দেখতে পাচ্ছি আর একটা এই দাগ দেখতে পাচ্ছি। এই যে নিচের যেই দাগটা থাকবে মূলত এটাই হচ্ছে আমার রিডিংটা। তো বুলেটের প্রথম পার্টটা কি হবে, তুমি কেমিক্যালটা ঢালার আগেই ফেনফথলিন দিয়ে তুমি তখন বিকারটা নিচে রাখবা, তার আগেই প্রথমেই যেই পার্টটা থাকবে এর ভেতরে ওইটাই হচ্ছে আমার বুলেটের। এখন তোমার বুলেটটা পুরো ভরে দিয়েছে, তার মানে জিরোতে আছে, তার মানে তোমার প্রথম পার্টটা হবে হচ্ছে 0.0। এখন তুমি যদি মনে করো যে কেউ একজন কাজ শেষ করে গিয়েছে, সে 5 মিলিলিটার খরচ করে ফেলেছে, তাহলে তুমি প্রথমে গিয়েই আগে যেটা দেখবা সেটা হচ্ছে বুলেটের প্রথম পার্ট, সেটা হচ্ছে 5 মিলিমিটার। তুমি ওইখান থেকে লিকুইডটা অ্যাড করার পরে তোমার যে পার্টটা আসবে সেটা কিন্তু দ্বিতীয় পার্ট। এইখানেই তোমরা বেশি ভুল করো, প্রথম পার্টটা না নিয়েই কি করো, হচ্ছে লিকুইডটা ঢালা শুরু করে দাও। তাহলে প্রথম কাজই থাকবে যে ছকটা কিন্তু জায়গায় বসে রেডি করে তারপরে খাতাটা নিয়ে যেতে হবে, এবং নিয়ে গিয়ে প্রথম কাজ হচ্ছে আগে বুলেটের মাপ যেই পার্টটা সেটা নেওয়া। তারপরে গিয়ে তুমি লিকুইড নমুনা পানি নিবা, ফেনফথলিন দিবা, তারপরে তুমি বুলেট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালবা। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এরপরে আমরা এই পার্টটা নেওয়ার পরে আমার দ্বিতীয় পার্টটা কি হবে, এই যে 10 ছিল, এরপরে আমার যেটা থাকবে, যে পরেরটা আমরা যদি দেখি, এই যে বুলেটের থেকে এই যে এটাকে একটু নবটাকে একটু নাড়াচাড়া করলে এখান থেকে হচ্ছে লিকুইডটা পড়তে থাকে, এবং লিকুইডটা খুব ধীরে ফেলতে হয়, অনেক জোরে ফেললে কালারটা বোঝা যায় না যে কখন আসছে। আচ্ছা, আমার 10 ছিল, এখন পরে আমি যখন নিয়েছি দেখতে পাচ্ছি এই যে এখানে আসছে, তার মানে এখানে আসছে, যদি আমরা দেখি তাহলে দেখো এই যে এখানে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত, এই যে তীর চিহ্ন দেওয়া এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত না, কিন্তু পাটটা কিন্তু এই পর্যন্ত হবে না, তাহলে পাটটা হবে এই পর্যন্ত, এই পর্যন্ত 21। তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উপরের যেটা লেয়ারটা ভাসে সেইটা না, নিচের দিকে ঢেউ খেলে যে চাঁদের মতন দেখা যায় নিচের ওই অংশটাই কিন্তু রিডিং। তাহলে প্রথম রিডিংটা ছিল হচ্ছে আমি শুরু করার আগে 10, আর পরে আমি যেখানে পেলাম, এখানে আমি পেলাম 21.05 মিলিলিটার। তাহলে দ্বিতীয় পার্ট হয়ে গেল। একটা পার্ট নেওয়ার পরেই কিন্তু স্যার বলবে যে যাও তুমি জায়গায় বসে বাকিটা করো। তখন কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে এই দ্বিতীয় পার্টটা হবে কিন্তু তার দ্বিতীয় নমুনার ক্ষেত্রে, এটা প্রথম নমুনা, প্রথমবার যখন করেছি তখন ঠিক আছে, দ্বিতীয়বার যখন করব তখন এই বুলেটের দ্বিতীয় পার্ট হবে হচ্ছে প্রথম পার্ট। আমি ছকটা দেখাই তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ মনে হবে। এই ছকটা তোমরা অনেকে ভুল করো। তো বুলেটের দ্বিতীয় পার্ট হবে দ্বিতীয়বার নমুনার বুলেটের প্রথম পার্ট। এভাবে আমরা 3বার করব, এবং 3বারে দেখো আমার কালারটা মোটামুটি এই যে একই রকমের আসার চেষ্টা করব। এবং যদি 3বার করতে দেয়, যেটা প্র্যাকটিস ক্লাসে করতে দেয় কিন্তু পরীক্ষার সময় অনেক সময় লাগে দেখে 3বার করতে দেয় না, একবারই করতে দেয়। তো আমরা ছকটা কিভাবে করব একটু দেখি। প্রথমবার ধরো এইটা আমার প্রথম যেই আমি যখন কাজটা শুরু করব গিয়ে আগে দেখলাম যে ওখানে 3 লেখা আছে, তাহলে আমি খাতায় প্রথমে এটা লিখে ফেলবো। এবার আমি নমুনা পানি নিয়ে তার ভেতরে ফেনফথলিন দিয়ে আমি যখন লিকুইডটা ঢালার পরে দেখছি আমার গোলাপি কালার আসছে যখন, তখন পাটটা হচ্ছে এইটা।
এখন কি করব, এই দ্বিতীয় পার্ট থেকে প্রথম পার্টটা মাইনাস করব। মাইনাস করলে আমার পার্থক্য হচ্ছে 1.1। যখন আমি 1.1 পাবো তখন আমার বুঝতে হবে যে পার্থক্যটা 1.1-এর থেকে বেশি করব না, আমরা এর নিচে রাখারই চেষ্টা করব। এটা হচ্ছে আদর্শ মান, মানে 10-এর এটাকে যখন ক্যালকুলেশন করব 10-এর উপরে উঠানো যাবে না, চেষ্টা করতে হবে 10-এর ভেতরে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার মানগুলা ওরকমই 0.12 থেকে শুরু করে 0.93 বা 1 পর্যন্ত আমি যেতে পারবো, সেইভাবে আমাকে মাথায় রাখতে হবে। তবে কি হয়, নমুনা পানি যখন অনেকক্ষণ এনে রাখা হয় তখন ওর ভেতরে কার্বন ডাইঅক্সাইড ডিসলভ হতে থাকে, দ্রবীভূত হতে থাকে বেশি, তখন মানটা অনেক বেশি হয়ে যায়। এজন্য তখন তোমাদের দেখা যাচ্ছে কি এই মানটা 10-এর উপরে চলে যাচ্ছে, 16-17ও হয়ে যাচ্ছে। তাহলেও হবে, কিন্তু কেউ যদি লেখে 50, 60, 100 তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে তার মানটা কিন্তু ভুল হবে। তো ওইটা আমরা মাথায় রাখবো, আমরা বেশি করার চেষ্টা করব না, পার্থক্যটা খুব কমে রাখার চেষ্টা করব। তাহলে দেখো এটা দ্বিতীয় পার্ট, দ্বিতীয়বার যখন আমি নমুনা নিচ্ছি তখন এই দ্বিতীয় পার্ট হয়ে যাবে প্রথম পার্ট। এখন আমি কি করব, আমি বলেছি যে পার্থক্যটা খুব কম রাখার চেষ্টা করব, 1-এর নিচে। তাহলে আমি 0.9 যেহেতু আমি পার্থক্য করেছি, তাহলে 4.1-এর সাথে আমি 0.9 যোগ করলে আমার পেলাম হচ্ছে 5। তৃতীয়বারের ক্ষেত্রে এই দ্বিতীয় পার্ট হবে প্রথম পার্ট, এবং আমি পার্থক্য রেখেছি কত, 0.8, তার মানে 5-এর সাথে 0.8 যোগ করলে 5.8 পেলাম। এখন আমাকে কি করতে হবে, গড় মান কীভাবে বের করব, এই যে 3টা মান আছে আমার, এই 3টা মানকে আমি যোগ করব। কোন 3টা মান, এইটা, এইটা আর এইটা, এই 3টা যোগ করব, করে 3 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমার গড় মান। এই ছকটার ক্ষেত্রে এইখানটা একটু তোমাদের কাছে টেকনিক্যাল মনে হবে। এই প্রথম পার্ট দ্বিতীয় পার্ট নেওয়ার পরে এই দ্বিতীয় পার্টটা হবে এখানকার পার্ট, এই দ্বিতীয় পার্টটা হবে এখানকার পার্ট। এবং এই পার্থক্যটা কীভাবে বের করেছি, এটা থেকে এই 3 বাদ দিয়েছি, 5 থেকে এইটা বাদ দিয়েছি, আর এখান থেকে এটা বাদ দিয়েছি, দিলে এই পার্থক্যটা আমি পেয়ে গিয়েছি। এখন আমাকে কি করতে হবে, হিসাব করতে হবে। হিসাবের ক্ষেত্রে এটা হচ্ছে হিসাবের, এই যে টাইট্রেন্টের পরিমাণ কোনটা, ওই যে আমি গড় মান যেটা পেলাম এটা হচ্ছে আমার টাইট্রেন্টের পরিমাণ। শক্তি মাত্রা এটা দেওয়াই থাকবে, এটা নির্দিষ্ট, কারণ তোমাকে যেই ফেনফথেলিন দেওয়া হয়েছে তার একটা নির্দিষ্ট শক্তি মাত্রা আছে, সেটা। আণবিক ওজন আমার যেই বুলেটে যে উপাদানটা নিয়েছি তার ওজন, এবং তার সাথে 1000 মিলিলিটার 1000 গুণ করতে হবে, এবং এর মানটা থাকবে হচ্ছে মিলিগ্রাম লিটার, এবং 100 দিয়ে ভাগ করতে হবে। তো আমি দেখি এই হচ্ছে আমার গড় মান, এটা হচ্ছে টাইটেন্টের, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এই 3টা হচ্ছে ফিক্সড। শুধু তোমাকে এইটুকু মাথায় রাখতে হবে, এই অংশটুকু ফিক্সড, শুধু এখানে তোমাকে বের করে বসাতে হবে। এই সবগুলো গুণ করে 100 দিয়ে যদি ভাগ দাও তাহলে মান আসবে 9.28 মিলিগ্রাম পার লিটার। এইটাই হচ্ছে আমার যেই মানটা, সেইটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আমি বলেছি আদর্শ মান হচ্ছে 10-এর মধ্যে থাকবে, আমারটা এটা আসছে। এটা আদর্শ মান কখন বলছি, যখন নমুনা পানিটা সাধারণত পুকুরের পানি দেওয়া হয়, তাহলে পুকুরের নমুনা পানিটা এনে সাথে সাথে আমি কাজটা করতে পারবো, তখন আমি এই মানটা পাবো। কিন্তু পানিটা যদি অনেকক্ষণ এনে রাখা হয় তাহলে মানটা অবশ্যই 10-এর উপরে চলে যায়। তো এই বিষয়গুলো নিয়ে অরিড হওয়ার কিছু নাই। তো ডাটা বিশ্লেষণ আলোচনায় এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, যেমন কার্বন ডাইঅক্সাইডের মান আমরা বলেছি 4 থেকে 10 মিলিলিটার, এটা হচ্ছে আদর্শ মান। বাফার হিসাবে কাজ করে এই যে কার্বন ডাইঅক্সাইড এইটা পানিতে। এবং সালেক সংশ্লেষণ আমরা জানি, সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য। তাহলে উৎপাদনশীলতার জন্য, কারণ পুকুরের পানিতে যদি উৎপাদক না থাকে তাহলে কিন্তু অন্য প্রাণী খাদক, যারা প্রথম স্তরের খাদক, তারা তো বাঁচবে না। এজন্য অবশ্যই সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর যখন অতিরিক্ত প্রাণী থাকবে তাহলে সেই পানি যে কার্বন ডাইঅক্সাইডটা ডিসলভ করবে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকেও তো মানে ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে সালোক সংশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জলাশয়ের উৎপাদন ক্ষমতাও
বৃদ্ধি পায়। এক্ষেত্রে অধিক পরিমাণে হলে আমরা তাকে বলি হচ্ছে অম্লীয়, কারণ এই যে মান বলেছি যে অনেক বেশি হয়ে গেলে তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা পানিতে বেশি হয়ে যাবে, তখন এর মানটা বেড়ে যাবে। আচ্ছা, এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখবো 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এরপরে আসে হচ্ছে জিনতাত্ত্বিক পরীক্ষণ সম্পন্ন করে প্রতিবেদন তৈরি। এক্ষেত্রে আমরা হচ্ছে 2টা পার্ট আছে, একজনকে একটা দেওয়া হবে আরেকজনকে আরেকটা। একটা হচ্ছে বাহ্যিক অংশ এবং লিঙ্গ নির্ধারণ। এইটা 2টার ক্ষেত্রে কিছু বেসিক বা একদম কমন জিনিস আছে, সেটা হচ্ছে তত্ত্ব সবাইকেই লিখতে হবে, যেটাই আসুক না কেন। তত্ত্বের মধ্যে আমরা ড্রসোফিলা সম্পর্কে লিখব, এর শ্রেণীবিন্যাস লিখব, এর সাধারণ বৈশিষ্ট্য লিখব। ড্রসোফিলার যে সাধারণ বৈশিষ্ট্য সেইটা আমরা লেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মেল, ফিমেল, ফিমেল, মেল, আর এখানে হচ্ছে যে একটা বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলোর ভেতরে কী কী অংশগুলো থাকে সেইগুলা। তো আমরা এইটা হচ্ছে তত্ত্বের মধ্যে লিখে থাকি সাধারণত। প্রয়োজনীয় উপকরণের ক্ষেত্রে যে যে জিনিস তোমাদের পরীক্ষা ব্যবহারিক খাতায় লেখা থাকবে সেগুলো লিখবা, কার্যপদ্ধতি একই উপায়ে লিখবা। এরপরে হচ্ছে এইটুকু লিখলে সাধারণত ধরে নেওয়া হয় টিচাররা এটাতে, যেহেতু 10 মার্কস, টিচাররা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন করে নেয় যে কতটুকু লিখলে কোনটাতে কত মার্কস দিব। তাহলে এখানে 3 মার্কস তারা অলরেডি দিয়ে দিবে। পর্যবেক্ষণে যখন যাব, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে, যেখানে পাবো হচ্ছে 3। এখানে কি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব আমরা? লিঙ্গ শনাক্তকরণের ক্ষেত্রে পুরুষের কি কি বৈশিষ্ট্য থাকে আর স্ত্রীর কি কি বৈশিষ্ট্য থাকবে। তোমরা ছবিটা খুব গুরুত্বপূর্ণ, এখানে ছবিতে কিন্তু মার্কস আছে, ছবিতে 3 মার্কস ধরে টিচাররা। তো সেক্ষেত্রে মেল আর ফিমেলের পার্থক্য আছে। মেল ফিমেলের ইচ্ছা মতন এই যে দাগ দেখছি, এই যে কালো কালো ব্যান্ড দেখছি, এটা কিন্তু পুরুষ এবং স্ত্রীতে আলাদা থাকে। পুরুষে থাকে হচ্ছে 3টা আর স্ত্রীতে থাকে হচ্ছে 5টা। এখন কেউ মনে করে কি দাগই তো আছে, এগুলো আমি আমার ইচ্ছা মতন দিই, কেউ 6-7টাও দেয়, পুরুষের বোঝে না, এজন্য এইটা দেওয়া যাবে না। এইটাই কিন্তু মূল অংশ এই মেল ফিমেল আইডেন্টিফাই করার জন্য। পুরুষের ক্ষেত্রে 3টা ব্যান্ড থাকবে আর মেয়েদের ক্ষেত্রে 5টা ব্যান্ড থাকবে, তাহলেই কিন্তু এক্স্যাক্ট ছবিটা হবে। এই সব থেকে খারাপ, এই সব থেকে সহজ এই পরীক্ষাটা, কিন্তু সব থেকে খারাপ করো তোমরা এটা, কারণ হচ্ছে তোমরা ভালো করে ছবি আঁকাইতে পারো না। এই ড্রসোফিলার ছবি এত পচা আঁকাও তোমরা, যে মানে এত খারাপ যে বলার মতো না, দেখলেই তোমার টিচাররা 0 দিয়ে দেয় এরকম মনে হয়। তাহলে এটা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা, যে কিভাবে ছবিগুলো আঁকাইতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি মেল ফিমেলের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে মেল হলে তার 3টা ব্যান্ড থাকবে আর ফিমেল হলে 5টা। এই যে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর 3টা ব্যান্ড আছে আর এর 5টা ব্যান্ড আছে। আর শেষে আমাদেরকে লিখতে হবে যে তোমার যেইটা দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে তার লিঙ্গটা কি, যে পুরুষ, যে নমুনা তোমাকে দিল ক আর খ, তাহলে তোমাকে বলতে হবে যে ক নমুনাটি পুরুষ বা স্ত্রী, খ নমুনাটি পুরুষ বা স্ত্রী। যেটাতে তুমি যে ছবিটা আঁকবা বা যেটা লিখবা সেটা অবশ্যই তোমাকে মন্তব্যে লিখতে হবে। তাহলে 3 3 3 3 3 9 আর 1 10, এভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আছে মিউট্যান্ট ড্রসোফিলা শনাক্তকরণ। এটার ক্ষেত্রে তত্ত্ব লিখতে হবে, একই কথা ড্রসোফিলা সম্পর্কে লিখতে হবে, শ্রেণীবিন্যাস লিখতে হবে, এদের সাধারণ বৈশিষ্ট্য লিখতে হবে এবং ওই যে জেনারেল যে ছবিটা সেটা আঁকাইতে হবে। আগেরটাতে আমি যেটা দেখিয়েছি 3টা যে ছবি মেল ফিমেল এবং তার যে বাহ্যিক বৈশিষ্ট্যের প্রয়োজনীয় উপকরণ যেটা, সেটার ক্ষেত্রে একই কথা, আগেরটা একই, কার্যপদ্ধতি একই থাকবে, এখানে নাম্বার থাকবে 3। পর্যবেক্ষণে গিয়ে তোমাকে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে মিউট্যান্টের এবং মিউট্যান্টের ছবি আঁকতে হবে। এই ছবিগুলো আঁকবা, এই ছবিগুলো অবশ্যই তোমাকে আঁকতে হবে। প্লাস যে কিছু ছবি আছে ভেস্টিজিয়াল উইংস অন্য বইগুলোতে, সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতে যে যে ছবিগুলো আঁকানো হবে জাস্ট সেগুলাই আঁকবা। এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত বা মন্তব্য, হ্যাঁ উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে নমুনাগুলো মিউট্যান্ট ফিনোটাইপ, জাস্ট এই মন্তব্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে 5 নাম্বারটা খুবই সহজ যদি তোমরা সঠিকভাবে পড়ে লিখতে পারো। এখন আসি 6 নাম্বার। 6 নাম্বারেও 2টা থাকে সাধারণত, যে কোনো একজনকে একটা দেওয়া হয়। তো প্রথমে আমরা যেটা দেখব 5 জন শিক্ষার্থীর রক্তচাপ নির্ণয়।
এখানে তত্ত্বের ভেতরে রক্তচাপ কাকে বলে, কত প্রকার কি কি, এটা আমরা লিখব। এবং প্রয়োজনীয় উপকরণ, যে কি কি উপকরণ লাগে, যেমন স্টেথোস্কোপ লাগবে, তারপরে হচ্ছে যে যে জিনিসগুলো আগে যে লাগবে সেগুলা তোমার এটা লিখলেই হয়ে যাবে। কার্যপদ্ধতি এটা তোমরা তো জানোই যে কিভাবে তাকে বসাইতে হবে, হাতের ভেতরে বাজুবন্ধনী দিতে হবে, কিভাবে কিভাবে সেট করতে হয়, জাস্ট এটা একবার রিডিং পড়ে লিখতে পারবা। এই যে এই অংশগুলা লাগবে, এটা হাতের ভেতরে দিতে হয়, এটা দিয়ে দেখতে হয়, এটা দিয়ে বাতাসটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটা কানে দিতে হয়, এটা এই হাতের এখানে সেট করতে হয়। তো এইটা প্র্যাকটিস করলেই, তোমরা একবার করলেই পারবে। সাধারণত পরীক্ষার দিন কিন্তু যে কাউকে যে বলতে পারে যে টিচার যে আমার প্রেশারটা একটু মেপে দাও, সো জানতে হবে। আর সায়েন্সের স্টুডেন্ট তোমরা এইগুলা পারবা না, এটা খুবই লজ্জাজনক বিষয়। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এগুলা দেখতে হয়, এটা দিয়ে বাতাসটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটা হাতে না ধরে এখানে সেট করে দিলে হয়ে যায়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পর্যবেক্ষণ বা সারণীবন্ধন। এখানে কিন্তু 6 মার্কস, 2 2 2 এভাবে ধরে রাখে। পর্যবেক্ষণ বা সারণী এইটা রেডি করলে 3 মার্কস পাবা। আর মন্তব্য লিখলে এখানে কিন্তু এই যে ছবি আঁকতে হয়, তবে পরীক্ষার খাতায় এই রক্তচাপ আসলে ছবি না আঁকলেও হয়। সিদ্ধান্ত বা মন্তব্যে লিখবা যে তোমার 5 জনের মধ্যে কয়জনের উচ্চ রক্তচাপ, কয়জনের নিম্ন রক্তচাপ, কয়জনের স্বাভাবিক, এগুলো তোমাকে লিখতে হবে। এবং সতর্কতা যে তাকে বসাইতে হবে, তার বুক পকেটে পেন থাকা যাবে না, আরও এরকম যে সাধারণ যে নিয়মগুলো আছে এগুলা, যে কেউ হেঁটে আসলে তাকে সাথে সাথে প্রেশার মাপা যাবে না, এরকম দু একটা পয়েন্ট লিখতে পারো। আচ্ছা, এখানে ছকটা করবা, এই যে 5 জনের নাম তো লেখা উচিত না, এই জন্য আমরা ক খ গ ঘ উম্ম বলবো। বয়স যেহেতু তোমাদের ভেতর থেকে 5 জন, সেহেতু তোমাদের বয়সের যেই ইয়েটা থাকবে আশেপাশে, সেটাই আমরা লেখার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে তোমরা বয়সের ক্ষেত্রে আরেকটা পয়েন্টও অ্যাড করতে পারো, সেটা হচ্ছে লিঙ্গ, পুরুষ মহিলা, মেয়ে ছেলে, যেটা আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো। আচ্ছা, এখানে আসি ডায়াসিস্টোলিক চাপ আর হচ্ছে সিস্টোলিক চাপ। ডায়াসিস্টোলিক চাপটা হচ্ছে কম হয় আর সিস্টোলিক বেশি হয়। সিস্টোলিক মনে রাখবো কি করে, সংকোচন। এখন তোমাকে যদি কোনো কিছুতে সংকোচন করা হয় তাহলে চাপটা সেখানে বেশি পড়বে, এইটুকু মনে রাখলেই মনে থাকবে যে সিস্টোলিকে সংকোচন তার মানে বেশি চাপ, আর ডায়াসিস্টোলিক মানে প্রসারণ, এখানে চাপটা কম থাকবে। এককটা লেখার চেষ্টা করব, মিলিমিটার পারদ। ঠিক আছে, অবশ্যই এখানে আমরা এটা লেখার চেষ্টা করব। আচ্ছা, সাধারণত আমরা কি দেখব যে ব্লাড প্রেশারটা যদি এরকম হয় যে 60-এর নিচে চলে আসে তাহলে নিম্ন রক্তচাপ, বা 100-র নিচে চলে আসলে 60 থেকে 100 এগুলা হচ্ছে নিম্ন রক্তচাপ। 100-র উপরে গেলে বা 60-এর উপরে গেলে তখন আমরা স্বাভাবিকই ধরবো। বেস্ট হচ্ছে 80/120, তবে 130 পর্যন্তও কিন্তু স্বাভাবিক আমরা ধরবো। তাহলে 76 80 বলেছি, 60-এর উপরে গেলেও স্বাভাবিক, তাহলে এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। আবার আমি বলেছি 100-র উপরে গেলেও স্বাভাবিক এবং 130 পর্যন্ত স্বাভাবিক, তাহলে এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। তাহলে আমরা একজন নিম্ন রক্তচাপ পেলাম এবং বাকিগুলা স্বাভাবিক পেলাম। এখন আমাদের মন্তব্য করতে হবে কিভাবে, 4 জনের মধ্যে 5 জনের মধ্যে 4 জনের স্বাভাবিক এবং 1 জনের নিম্ন রক্তচাপ। ছকটা এভাবে রেডি করলেই তোমাদের হয়ে যাবে। এই ছক নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, তোমরা ভালো করে ছকটা রেডি করতে পারো না, চেষ্টা করবে এভাবে রেডি করতে, তাহলে ভালো মার্কস পাবে। এখন আসি হচ্ছে আমাদের আরেকটা যেটা আছে, 5 জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ। এখানে তোমরা সাধারণত একটা দেখাও, যার কারণে কিন্তু ভালো মার্কস পাও না। তোমার প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে 5 জনের রক্তের গ্রুপ নির্ণয় করতে হবে। সো তোমাকে এটা কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। প্রথমে আমরা তত্ত্ব লিখব, তত্ত্বে লিখব রক্তের গ্রুপ কাকে বলে, কত প্রকার কি কি, বা কি কি অ্যান্টিজেন অ্যান্টিবডির কারণে এগুলা হয়ে থাকে, এগুলা লিখলেই হয়ে যাবে। প্রয়োজনীয় উপকরণের ভিতরে কেমিক্যাল লাগবে, স্লাইড লাগবে, পিন লাগবে, তারপরে হচ্ছে পেনের মতন যেটা দিয়ে ফুটায় এগুলা লাগবে, স্যাভলন লাগবে, তুলা লাগবে, এগুলা যেগুলো লাগবে সেগুলো তোমরা এখানে উল্লেখ করবা।
কার্যপদ্ধতি আমি বলেই দিচ্ছি। এই টোটালটা করলে হচ্ছে 6 মাস, 2 2 2। এই যে এখানে আমার কেমিক্যাল, এইখানে 3টা কেমিক্যাল দেখতে পাচ্ছি, একটা ব্লু কালার, একটা হলুদ কালার, আর একটা হচ্ছে সাদা কালার। ব্লু কালারটা হচ্ছে এ অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো কিন্তু অ্যান্টিবডি। এটা হচ্ছে বি অ্যান্টিবডি, এটা হচ্ছে ডি অ্যান্টিবডি। এই দুইটা রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য, আর এটা পজিটিভ বা নেগেটিভ। যদি যার কি করে, সেম অ্যান্টিজেন সেম অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে, অর্থাৎ আমি দিব হচ্ছে অ্যান্টিবডি আর রক্তে থাকবে হচ্ছে অ্যান্টিজেন। যদি আমার এ অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করে তাহলে রক্ত জমাট বাঁধবে, অর্থাৎ রক্তে এ অ্যান্টিজেন আছে। যদি আমার রক্তে কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে কেমিক্যালের সাথে কোনো রিয়াকশন হবে না এবং সেক্ষেত্রে রক্তটা জমাট বাঁধবে না। এইটা হচ্ছে মূল বিষয়। যেমন আমার এইটা দিছি তাও রক্ত জমাট বেঁধেছে, বি দিয়েছি তাও রক্ত জমাট বেঁধেছে, অর্থাৎ তার রক্তে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। অর্থাৎ যার যেই অ্যান্টিজেন থাকে তার রক্তের গ্রুপ সেটা হয়। তাহলে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, অর্থাৎ তার রক্তের গ্রুপ হবে এ বি। এবং ডিটা হচ্ছে যদি রক্তটা জমাট বাঁধে তাহলে এই ডি অ্যান্টিবডি সেখানে রিয়াকশন করেছে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পজিটিভ। আর রক্ত যদি জমাট না বাঁধে তাহলে হচ্ছে রক্ত নেগেটিভ। এখন এক্ষেত্রে আমরা যদি দেখি কিভাবে করে, আমরা একটু দেখি। এখানে আমরা কি করব, প্রথমে এরকম একটা স্লাইডে ভাগ করব। কিভাবে, এখানে একটা দাগ দিব, এখানে 3টা অংশে ভাগ করব। ভাগ করে এখানে এ লিখবো, এখানে বি লিখবো, এখানে ডি লিখবো। কেন লিখবো, এটা পিছনের পিঠেই লিখবো। যে পিঠে রক্ত দিব তার উল্টা পিঠে লেখার চেষ্টা করব, বা তুমি এ পিঠেও লিখতে পারো, কোনো প্রবলেম নয়। তবে মাথায় রাখতে হবে এই মার্কারটার সাথে রক্ত বা কেমিক্যালের কোনো যেন মিশে না যায়, তাহলে আবার রিয়াকশন উল্টা হয়ে যাবে। সো এটা মাথায় রাখার চেষ্টা করব। 3 জায়গায় 3 ফোঁটা রক্ত নিব। এখন এ বি ডি লেখার উদ্দেশ্য হচ্ছে আমি এটাতে এ দিয়েছি, এটাতে বি অ্যান্টিবডি, এটাতে ডি অ্যান্টিবডি দিয়েছি। এখন না লিখলে কি হতো, না লিখলে হতো কি, তুমি যখন স্লাইডটা রাখছো পরে এক সময় আসছো তখন তুমি কনফিউজড হয়ে যাবা এখানে এ দিয়েছো না ডি দিয়েছো, কারণ স্লাইডের তো আর উপরে নিচে বোঝা যায় না। এজন্য এটা লিখে রাখাটাই হচ্ছে বেস্ট। লেখার পরে এখানে এইটা জমেছে, এটাও জমেছে, এটাও জমেছে, অর্থাৎ এই যে রক্তটা ভেঙে ভেঙে গিয়েছে এটাও কিন্তু জমেছে, এই যে এর ভেতরে এখানে চলে আসছে। তাহলে এর রক্তের গ্রুপ হবে এ বি পজিটিভ। যদি এরকম হতো এইটা জমে নাই, এটা জমেছে, এটা জমেছে, তাহলে বি পজিটিভ। যদি একটাও না জমতো তাহলে এ বি কোনো অ্যান্টিবডি নেই, তার মানে ও রক্তের গ্রুপ। কোনো অ্যান্টিবডি না থাকলে ও রক্তের গ্রুপ হবে। আর এটা যদি না জমতো তাহলে নেগেটিভ হতো, আর এটা যদি জমতো তাহলে হচ্ছে পজিটিভ হতো। তাহলে পর্যবেক্ষণে তোমাকে কি করতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষণে তোমাকে একটা ছক করতে হবে। ছক করে তুমি লিখবা হচ্ছে 1 2 3 4 5। ছকটা আমি দেখাই। একটা ছক করবা, ছক করে 1 2 3, ধরো 5টা হলো। এখানে 1 2 3 লিখবা, এখানে হচ্ছে নাম লিখবা, এখানে রক্তের গ্রুপ লিখলা। তাহলে এখানে 1 2 3 4 5, এখানে ক খ গ ঘ ম, আর এখানে যার এ পজিটিভ তার এ পজিটিভ লিখবা, বি পজিটিভ হলে বি পজিটিভ, এ বি পজিটিভ, যার যেটা হবে তোমার ইচ্ছা মতনই তুমি লিখতে পারো। ঠিক আছে। এখন এইটা লেখার পরে এখানে যখন পর্যবেক্ষণে আসবা এখানে একটা ছবি আঁকতে হয়। যে কোনো এই যে 5 জনের ভেতরে তুমি ক খ গ, এখন গ লিখলে যখন গতে যদি তুমি বি পজিটিভ লেখো বা এ বি পজিটিভ লেখো তাহলে এইটাও জমানো দেখাতে হবে, এটাও জমানো দেখাতে হবে, এটাও জমানো দেখাতে হবে। তুমি যদি ক লিখতে তাহলে ছবিটা কীরকম হবে, নিচে লিখতে হবে চিত্র ক বা চিত্র খ, চিত্র গ। এই 5 জনের ভিতরে তুমি যার ব্লাড গ্রুপটা দেখাবা সেই চিত্রটাই এখানে তোমাকে আঁকতে হবে। কিন্তু তোমরা উল্টা করো, লেখো একটা আঁকাও আর একটা। লিখো যে এ পজিটিভ রক্তের গ্রুপ, কিন্তু দেখা হচ্ছে এ বি পজিটিভ বা ও নেগেটিভ, এরকম ছবি আঁকায় রাখো। এইটা করা যাবে না। আচ্ছা, ছবি এখানে অবশ্যই মাস্ট।
ছক এখানে মাস্ট। ছকে বলেছি 5 জনের 5টা রক্তের গ্রুপ লিখব। এই যে আমরা এভাবে দেখে থাকি, এটা জমেছে, এখানে যদি আমরা দেখি এটা জমেছে, এটা জমেছে, এটা জমেনি, তার মানে এ পজিটিভ কিন্তু ব্লাড গ্রুপটা। এবং সিদ্ধান্ত বা মন্তব্যের ভেতরে ওইভাবে লিখতে হবে যে 5 জনের ভেতরে 1 জনের এ পজিটিভ বা 2 জনের এ পজিটিভ বা বি পজিটিভ, এরকম যে বিষয়গুলো যে 5 জনের ভিতরে কার কোনটা সেটা তোমরা লেখার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এখানে 3 মার্কস, ভুলে 4 হয়ে গিয়েছে বা 4 3, এখানে 1 ঠিক ওইভাবে নাই, এর ভেতরেই এটা চলে আসে, সেই হিসাবে 4 মার্কস এখানে আসবে। এই যে আমরা এখানে 4 জনেরটা দেখানো হয়েছে, ব্লাড স্যাম্পল 1 2 3 4, 5 জনেরটা দেখাতে হবে। এরকম ছবি কোনো দরকার নাই, জাস্ট 1 2 3 4 নাম আর এই ব্লাড টাইপ, এইটুকু লিখলে হয়ে যাবে। এইটুকু না করলেও কোনো প্রবলেম নাই। ছকটা অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। সতর্কতা লেখার চেষ্টা করব যে কেটে যাওয়ার যে বিষয়গুলো বা যেই সতর্কতাগুলো দেখানো উচিত সেগুলো লিখলে এখানে হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে 7 নম্বর শিক্ষা সফরের, এক্ষেত্রে তো 15 মার্কস, এটা আগেই রেডি করে খাতা রেডি করে নিয়ে আসতে হবে পরীক্ষার দিন। এখানে প্রত্যয়ন অবশ্যই কিন্তু থাকতে হবে, কিন্তু আলাদা আলাদা মার্কস এভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে। শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, স্বভাব, বাসস্থান, এই অংশগুলো কিন্তু তোমার ইসের ভেতরে খাতার ভেতরে থাকতে হবে। এখানে 10 মার্কস। নমুনা আমি গত ক্লাসে বলেছি, শ্রেণীবিন্যাস, নাম, পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার লিখে আলাদা 5টা বয়মে 5টা নমুনা দিতে হয়। কিন্তু যদি সবাই একসাথে কক্সবাজার বা কুয়াকাটা যায় তাহলে টিচাররা একসাথে সবারটা নিয়ে আসে, যার কারণে এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না। আর যারা স্টাডি ট্যুরে যাবে না তাদের তো খাতা রেডি করার কোনো প্রশ্নই আসে না, কারণ তাদের এখানে 0ই দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ব্যবহারিক নোটবুক যারা ঠিক টাইমে সঠিকভাবে রেডি করে নিয়ে যাবে তারা 10-এ 10ই পায়, এবং সেক্ষেত্রে A+ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। দেখো এখানে কিন্তু অলরেডি তুমি 25 মার্কস ক্যারি করতে পারছো, আর পাস করাটাও অনেক সহজ হয়ে যায়। তো এই ছিল হচ্ছে তোমাদের 3rd ইয়ারের প্র্যাকটিক্যাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের ব্যবহারিক ক্লাসগুলো যদি সঠিকভাবে করো তাহলে আরও ক্লিয়ার হবে, এবং সবাই আশা করি পরীক্ষাতে ভালো করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।